আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? অর্গানিক শেষ হয়ে যাচ্ছে, তাই না? এটা নিয়ে তোমাদের অনুভূতি কি বলো তো? দেখতে দেখতেই তো শেষ হয়ে যাচ্ছে কোর্স। তো তারপরে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, কলেজে উঠবা, অ্যান্ড ব্লা ব্লা ব্লা, সো মেনি থিংস আর কামিং অ্যাহেড। তো প্রতি ক্লাসে আমরা যেটা করি সেই ক্লাস আজকে এই ক্লাসও সেটাই করব। আমরা চলো একটু প্রিভিয়াস ক্লাসটা তোমাদেরকে সংক্ষেপে রিভিউ করে আসি। সবাই খাতার সঙ্গে মিলিয়ে নাও। 2 নম্বর পর্ব ছিল। এখানে তোমাদেরকে কি শিখেছিলাম? অ্যালকেন। এবং অ্যালকেনের কিছু বেসিক তথ্য ছিল, মনে আছে কিনা? যে অ্যালকেনের শেষে হচ্ছে কি বলে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, তাই না? তারপরে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2 থাকবে। অ্যালকেনের সব থেকে ছোট সদস্য মিথেন হবে। আর অ্যালকেন নামটা প্যারাফিন থেকে আসছে, এটা তোমাদেরকে এমনি দেখাইছিলাম, পড়তে বলি নাই। এরপরে অ্যালকেনের নামকরণ, এই নামকরণটা নিয়ে অনেক সময় খাটাইছিলাম আর কি। নামকরণের ক্ষেত্রে বলছিলাম আজকে লেট কেন হয়েছে। লেট হয়নি, তোমাদের এখানে একটা ক্লাস হয়েছে, সেটা আমিই নিছি। তো একটা ক্লাস হওয়ার পরে হইতেছে ওটা একটুখানি দেরি হয়েছিল, এটার জন্য তোমাদের আবার একটুখানি দেরি হয়ে গেছে। কয় মিনিট দেরি হয়েছে? 8 মিনিট দেরি হয়েছে। বলছিলাম প্রথমে শাখা বা প্রতিস্থাপক, তারপর কার্বন সংখ্যা অনুযায়ী মেইন নামটা হবে, শেষে এন হবে। এই যে 2 মিথাইল বিউটেন, সবাইকে নামগুলো একটু ভালো মতো দেখছিলা যে কোনটার নাম কেমন হবে? আমি আশা করবো তোমরা নামগুলো একটু ভালো মতো দেখছো বাসায়। তারপরে হইতেছে যে 2,3 ডাইমিথাইল হেক্সেন, 2টা শাখা এখানে আছে। এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা মিথাইল আছে। বলছিলাম ইফ দ্যার ইজ মানে মোর দেন ওয়ান ব্রাঞ্চেস, উই নেম ইট অ্যাকর্ডিংলি দ্য অ্যালফাবেটিক অর্ডার। এটা তো অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী আমরা সাজাবো। সাজাইছি, তারপরে হইতেছে আমরা নামকরণ তো দেখলাম অনেকে। তারপরে দেখছিলাম যে অ্যালকেনের কিছু বৈশিষ্ট্য। অ্যালকেন সাধারণত অপোলার হয়। তারপর হচ্ছে অ্যালকেন গুলো সাধারণত পানিতে মিশে না। তারপরে অ্যালকেন গুলো প্যারাফিন হয়, খুব একটা কারোর সাথে বিক্রিয়া টিক্রিয়া করে না। এবং কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বাড়তে থাকে। তারপর আসে হইতেছে অ্যালকেন প্রস্তুতি। এটা তোমাদেরকে অনেক সময় নিয়ে বুঝাইছিলাম যে অ্যালকিনের সাথে হাইড্রোজেন অ্যাড করলে অ্যালকেন হয়। অ্যালকিন থেকেও হাইড্রোজেন মানে অ্যালকেন বানানো যায়, অ্যালকাইন থেকেও হাইড্রোজেন বানানো যায়, দ্য সেম প্রসেস। ইফ ইউ টেক অ্যালকিন, ইউ নিড অনলি 1 mole of hydrogen, but if you take alkyne then you will need 2 mole of hydrogen. তো বলতেছি অ্যালকিন থেকেও হাইড্রোজেন অ্যাড করে অ্যালকেন বানাইতে পারো, অ্যালকাইন থেকেও 2 মোল হাইড্রোজেন অ্যাড করে অ্যালকেন বানাইতে পারো। এই রিঅ্যাকশনকে আমরা বলি হাইড্রোজিনেশন রিঅ্যাকশন। ডু ইউ রিমেম্বার দিস? ইউ শুড। তোমাদের উদাহরণ দেখাইছিলাম, দেখো এই যে এটা হচ্ছে প্রোপিন, প্রোপিন থেকে প্রোপেন হইলো। একইভাবে বিউটিন থেকে বিউটেন হইলো। আমি যদি ইথাইন থেকে ইথেন বানাইছি, তো অ্যালকিন এবং অ্যালকাইনের সাথে হাইড্রোজেন অ্যাড করলে অ্যালকেন হয়, এই যে একটা নিয়ম ছিল। এবার দেখি উডস রিঅ্যাকশন। উডস রিঅ্যাকশনে সবসময় ড্রাই ইথার নিতেই হয়। ড্রাই ইথার কেন? কারণ এখানে সোডিয়াম থাকে। সোডিয়াম একটা দুষ্টু পরমাণু, বলছিলাম তোমাকে। এই সোডিয়ামের দুষ্টামি কমানোর জন্য আমরা কি করি? এখানে শুষ্ক ইথার নিই। তো তুমি যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে দেখো, যে অ্যালকাইল হ্যালাইড এটা মিথাইল ক্লোরাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম নাও, ড্রাই ইথার নাও, তখন সোডিয়াম ক্লোরিনকে নিয়ে চলে গেল, আর এখানে মিথেন মিথেন মিলে ইথেন তৈরি করলো, ডাবল হয়ে যায় আর কি। তুমি এটা ইথাইল ক্লোরাইড নিছো, তার সঙ্গে তুমি সোডিয়াম নিছো, সোডিয়াম ক্লোরিনকে নিয়ে চলে যায়, এই যে 2টা ইথাইল মিলে বিউটেন তৈরি হয়। তো কার্বন সংখ্যা উইল বি ডাবল। তাহলে উডস বিক্রিয়া একটা ছিল হইতেছে অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে হাইড্রোজেন অ্যাড করে, আরেকটা হইতেছে আমাদের উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইল হ্যালাইড থেকে। গেল এটা। এরপর সে ডিকার্বক্সিলেশন, এটা সবার মুখস্থ। আমি যদি হইতেছে সোডিয়াম লবণ নিব, অ্যাসিডের সোডিয়াম লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ নিব, তার সঙ্গে আমরা সোডা লাইম নিব। সোডা লাইম মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যদি সোডা লাইম নেই, তখন এই অংশ মিলে কার্বন বের হয়ে যায় কার্বনেট হিসাবে, আর এই হাইড্রোজেনটা অ্যাড হয়ে অ্যালকেন তৈরি হয়। As the carbon number decreases, since the carbon number decreases, we call it decarboxylation reaction. মানে কার্বন সংখ্যা কমে গেছে দেখে আমরা ডিকার্বক্সিলেশন বলি। হ্যাঁ, এগুলো আগের জিনিসপত্র রিভিউ করে দেখাচ্ছি। তো তুমি যদি সোডিয়াম ইথানয়েট নাও, ইউ উইল ফাইন্ড মিথেন, এন্ড ইফ ইউ টেক সোডিয়াম প্রোপানয়েট, দেন ইউ উইল ফাইন্ড ইথেন। সোজা কথা, কার্বন ওখানে একটা কমে যাবে, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তারপর আসে হইতেছে অ্যালকেনের বিক্রিয়া, হ্যালোজিনেশন। তোমাদেরকে বলছিলাম দিস ইজ এ চেইন রিঅ্যাকশন। কেন? এই রিঅ্যাকশন তুমি একবার শুরু করবা, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, মানে সমস্ত হাইড্রোজেন প্রতিস্থাপিত না হওয়া পর্যন্ত এটা প্রতিস্থাপন হতেই থাকে। এই জন্য এটাকে আমরা চেইন রিঅ্যাকশন বলি, হ্যালোজিনেশন। ইউভি দিলে এই রিঅ্যাকশনটা হয়।
আর দহন নট অনলি মিথেন, যে কোনো অ্যালকেন যদি হয়, তুমি যদি এটাকে দহন করো কার্বন ডাইঅক্সাইড পানি পাবা। এরপরে তোমাদেরকে কিছু প্র্যাকটিস করাইছিলাম, চেতনানাশক কোনটা, তারপর আছে এটা কোনটা, ওটা কোনটা, গেল এটুকু। পারবো। অ্যালকিন, অ্যালকিনে তোমাদেরকে অনেকক্ষণ ধরে বকবক করে বোঝানোর চেষ্টা করছিলাম যে 3 কার্বন হইলে কেন আসলে আমরা নাম্বারিং করি না, মানে আপ টু 3 কার্বন এখানে নাম্বারিং এর দরকার নেই। কিন্তু যদি হতেছে এমন হয় কার্বন 3 এর বেশি হয়ে যায়, তখন সেখানে আবার নাম্বারিং করতে হয়। যেমন প্রোপিন পর্যন্ত ঠিক আছে, বিউটিন লিখতে গেলে তোমাকে ওই দ্বিবন্ধনের অবস্থানটা উল্লেখ করতে হবে, বিউটিন 1। এবং দেখো এখানে 4 ক্লোরো বিউট 2 ইন, তোমাদেরকে নামগুলো শিখাই দিলাম আর কি। এবার আসি অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। এরপরে হচ্ছে অ্যালকিনে কি থাকে, সাধারণ সংকেত CnH2n থাকবে। অ্যালকিনের সব থেকে ছোট সদস্য কি, ইথিন। তারপরে সে অ্যালকিন কেমনে তৈরি করবা, প্রথম পদ্ধতি হইতেছে অ্যালকিন তৈরি হইতে গেলে কোনো কিছু বের হয়ে যেতে হয়। তো আমি যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে খেয়াল করো, এই ক্লোরিন এবং এই হাইড্রোজেন, এই ক্লোরিন এবং এই হাইড্রোজেনকে যদি বের করে দেই, তাইলে সেখানে অ্যালকিন তৈরি হইতেছে। তো ক্লোরিনকে বের করার জন্য সোডিয়াম নিছি, হাইড্রোজেনকে বের করার জন্য হাইড্রোক্সিল নিছি। আর এখানে একটা মিডিয়া দরকার হয়, একটা মাধ্যম দরকার হয়। এই মাধ্যম হচ্ছে অ্যালকোহল। তো অ্যালকোহলের মধ্যে আসলে বিক্রিয়াটা হয়। তাহলে আমি যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড নেই অ্যালকোহলের মধ্যে, তাহলে এই ক্লোরিনটা চলে যায় সোডিয়ামের সাথে, এই হাইড্রোজেনটা চলে যায় হাইড্রোক্সিলের সাথে, পানি তৈরি করে। আর এই কার্বন কার্বন তখন একটা ডাবল বন্ড ফর্ম করে, তখন আমরা অ্যালকিন পাই। এটা আশা করি সবার মনে আছে। আরেকটা রিঅ্যাকশন হইতেছে অ্যালকোহলের সাথে। তুমি ইমন বলছে ধীরে ধীরে জানে, বাবা এগুলো আজকের ক্লাস না, এগুলো আগের দিনের ক্লাস, রিভিউ করতেছে, ও ক্লাসে ছিলই না আগের দিনে, এগুলো সব তোমার খাতায় আছে। আগের ক্লাস যদি আমি ধীরে ধীরে যেতে, আজকের ক্লাস কখন পড়বো? আমি তো এটুকু তোমাদেরকে দেখানোরই কথা ছিল না, দেখাচ্ছি যেন একটু মনে পড়ে আর কি। KX মানে পটাশিয়াম হ্যালাইড, এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের সাথে দেখো আমি যদি এই H এবং OH বের করতে পারি, তাইলে মনে করছে যে আমরা যদি কোনো কিছু বের করি, তাইলেই তো আমরা আসলে হইতেছে অ্যালকিন পাবো। তাহলে H এবং OH বের করবো আমরা কি হিসাবে, পানি হিসাবে বের হবে। এই জন্য নিরোধক নিতে হয়, নিরোধককে এখানে সালফিউরিক অ্যাসিড, এই নিরোধক সালফিউরিক অ্যাসিড থেকে আমরা এখানে অ্যালকিন পাচ্ছি। আর অ্যালকিনের রিঅ্যাকশন কি, এই বিক্রিয়া তোমাদেরকে আগে দেখাইছি যে অ্যালকিনের সাথে হাইড্রোজেন দিলে অ্যালকেন পাও, কিছুক্ষণ আগে দেখাইছি। আর যদি আমি এখানে অ্যালকোহল দেই, তাহলে এই জায়গায় হাইড্রোজেন আর এক জায়গায় OH মিলে অ্যালকোহল তৈরি হয়। আর তোমাদেরকে হচ্ছে অনুধাবন কিছু প্রশ্ন তোমাদেরকে সলভ করাইছিলাম। আর অ্যালকিন শনাক্তকরণ তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে আছে? একটা হচ্ছে বিয়ার পরীক্ষা, আর একটা হইতেছে ব্রোমিন টেস্ট। আজকে আমরা শুরু করবো হইতেছে, সবাই একটু লিখে নাও খাতার উপরে, অ্যালকাইন। এটা দিয়ে আমাদের আজকের ক্লাস শুরু হবে। এগুলো সব গত ক্লাস ছিল। পলিমারের আগে কিছু কাহিনী আছে, সবাই লিখে নেওয়া হইতেছে অ্যালকাইন। এই কাঁচা বাচ্চারা, অ্যালকাইনে কার্বন কার্বন কি থাকে? অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, তাই না? আমরা সবাই জানি যে অ্যালকাইনে কার্বন কার্বন মানে কয়েকটা পয়েন্ট থাকে, তো এই পয়েন্টগুলো আমি তোমাদেরকে একটু লিখে দিই। কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, ওকে ঠিক আছে। সাধারণ সংকেত কি, CnH2n-2। আমাকে বলতে হবে অ্যালকাইনে সব থেকে ছোট সদস্য কোনটা, মানে which one is the smallest member of alkyne family? অ্যালকাইন ফ্যামিলির সব থেকে ছোট সদস্য হইতেছে এইটা, ছোট সদস্য, এটা হচ্ছে ইথাইন, ETHYN। এটা হইতেছে অ্যালকাইনের সব থেকে ছোট সদস্য। ওকে, এবার চলো একটু দেখি অ্যালকাইন প্রস্তুতি। তোমাদের বইয়ে কি অ্যালকাইন প্রস্তুতি আছে? দাঁড়া আমি তোমাদের বইটা একটু দেখি, তোমাদের বই অনুযায়ী পড়ানো ভালো।
এক্সামের আগে বেশি পড়ানোর থেকে স্পেসিফিক পড়ানো বেশি ভালো। তোমাদের বইয়ের পিডিএফটা আমার ফোনে আছে আর কি, বুঝছো? আছে। ওকে, লিখে নাও প্রস্তুতি। প্রস্তুতিতে যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা তুমি খালি সারা জীবন মুখস্থ করছো, মানে আগডুম বাগডুম কোনো কিছু বুঝো নাই। তো যেহেতু বুঝো নাই, আমরা আজকে বোঝার চেষ্টা করব। এরকম একটা যৌগ আছে ক্যালসিয়াম কার্বাইড, CaC2। দেখো ক্যালসিয়াম কার্বাইড, একজন জিজ্ঞেস করছে নিরোধক কিভাবে কাজ করে। নিরোধক পানি বের করে দেয়, কোনো কিছু থেকে পানি বের করা হচ্ছে নিরোধনের কাজ, নিরোধকের কাজ। আচ্ছা, ক্যালসিয়াম কার্বাইড এই যৌগটা যদি আমি সংকেত দেখাই, তাহলে সংকেতটা হচ্ছে এরকম: ক্যালসিয়াম, এখানে কার্বন, ট্রিপল বন্ড, এখানে কার্বন। দিস ইজ ক্যালসিয়াম কার্বাইড। দেখো ক্যালসিয়ামের যোজনী হতেছে 2 আর কার্বনের যোজনী হচ্ছে 3। তাহলে ক্যালসিয়াম কার্বাইড, এটা থেকে তুমি অ্যালকাইন তৈরি করবা, মানে এর সঙ্গে তুমি পানি মেশো। এখন আমার কথা হচ্ছে, দেখো তো ভাইয়া, ক্যালসিয়াম তো পজিটিভ, তাই না? অবভিয়াসলি ক্যালসিয়াম ইজ এ পজিটিভ এলিমেন্ট। তাহলে ক্যালসিয়াম যদি পজিটিভ হয়, ওর কাছে কে আসবে? পানি নেগেটিভ। পানি নেগেটিভ কে? পানি নেগেটিভ তো হাইড্রোক্সিল। এই যে তোমরা জানো, পানিকে যদি আমরা ভাগ করি, এখানে ডেল্টা প্লাস দিই, আংশিক প্লাস, আর এখানে হচ্ছে আংশিক মাইনাস দিই। তাহলে আমি চিন্তা করলাম ক্যালসিয়াম পজিটিভ, সেইখানে আসবে পানি নেগেটিভ। পানি নেগেটিভ কে? হাইড্রোক্সিল। তাহলে ক্যালসিয়ামের সাথে হাইড্রোক্সিল আসবে, তো হাইড্রোক্সিল তো কয়টা লাগে? 2টা লাগে না? তো হাইড্রোক্সিল যেহেতু 2টা লাগে, এখানে 2 অণু পানি লাগবেই। খেয়াল করো, আবার বলতেছি ক্যালসিয়াম পজিটিভ, তাহলে পজিটিভের জায়গায় কি আসবে? পজিটিভের জায়গায় আসবে হইতেছে নেগেটিভটা। তো নেগেটিভ যদি আসে, নেগেটিভ কি? এখানে হাইড্রোক্সিল। তো হাইড্রোক্সিল আসলো, তৈরি করলো কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো। আর এই কার্বন তো হইতেছে নেগেটিভ, নেগেটিভের পাশে কে আসবে? পজিটিভ। সেই পজিটিভ কে? 2টা হাইড্রোজেন। অর্থাৎ যদি ব্র্যাকেট দিয়ে এখানে দেখাই, তাহলে এই কার্বনের মধ্যে ট্রিপল বন্ড, এই পাশে একটা হাইড্রোজেন আসবে, এই পাশে একটা হাইড্রোজেন আসবে। এইটা হচ্ছে আমাদের অ্যালকাইন প্রস্তুতি। তাহলে বুঝতে পারছো 2 কেন লাগছে? তো এইটাও তোমাদের জন্য ভয়াবহ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য। ইথাইন প্রস্তুতি কি বললাম ভাইয়া? যদি ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি পানি মেশাও, তাহলে সেখানে তুমি ইথাইন পাচ্ছ, অ্যালকাইন পাচ্ছ। এই হচ্ছে প্রস্তুতি গেল। এরপর হইতেছে বিক্রিয়া। বিক্রিয়াগুলো তোমার কাছে ইজি পিজি লাগবে আর কি। বলবা এই বিক্রিয়া কি তোমার জীবনে নতুন, নাকি তুমি আগেও দেখছো? হাইড্রোজেন অ্যাড করব, নিকেল ক্যাটালিস্ট। এখানে তাপ তোমাদের বই কত দিচ্ছে? 180 থেকে 200, কোনো বইতে দেওয়া, কোনো বইতে 150 থেকে 200 দেওয়া, যে বইতে যেরকম থাকে আর কি। 180 থেকে 200। ওকে, এখানে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তুমি এখানেও পাবা হচ্ছে CH3, এখানেও CH3। আমি বিশ্বাস করি এটা তোমাদের জীবনে নতুন বিক্রিয়া না। এই বিক্রিয়া তোমাদেরকে আমি পড়ায় আসছি, গত ক্লাসে পড়ে আসছি, কিছুক্ষণ আগেও রিভিউ করছি। তাহলে আমি ইথাইনের সাথে যদি হাইড্রোজেন অ্যাড করি, সেখানে আমি কি পাচ্ছি? ইথেন পাচ্ছি। ভাই হাইড্রোজেন অ্যাড না করে তুমি যদি ব্রোমিন অ্যাড করো, ধরো CH ট্রিপল বন্ড, এখানে CH, তার সাথে ব্রোমিন অ্যাড করলাম, তুমি এখানে কি পাচ্ছ? CH, এখানেও 2টা ব্রোমিন অ্যাড হবে, Br2, আর এখানে তৈরি হবে CH, Br2। এটাও নতুন রিঅ্যাকশন না, একই জিনিস। সবাই লিখে নাও। 3 নম্বর যে বিক্রিয়াটা, ইম্পর্টেন্ট, সেটা তোমাদেরকে একটু বলতেছি। তাহলে প্রথম 2টা আশা করি সবাই বুঝতে পারছে। এটাকে আমরা বলি হাইড্রোজিনেশন, এটাকে বলা হয় হ্যালোজিনেশন। হ্যাঁ, হ্যালোজিনেশন বলে। বাট হ্যালোসিনেশন, হ্যালোসিনেশন মানে হইতেছে হ্যালোসিনেট করা, ওই যে ভুল টুল দেখা আর কি। দিস ইজ হ্যালোজিনেশন। তাহলে কার বিক্রিয়া? অ্যালকাইনের বিক্রিয়া। প্রথম বিক্রিয়া কি? হাইড্রোজেন সংযোজন। দ্বিতীয় বিক্রিয়া কি? ব্রোমিন সংযোজন। সমতাকরণ যদি করে, এখানে একটা 2 দিতে হয়। 3 নাম্বার বিক্রিয়াটা একটু ইম্পর্টেন্ট, আমি 3 নাম্বার বিক্রিয়াটা পরের স্লাইডে দেখাবো। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। CH ট্রিপল বন্ড, এখানে CH।
তুমি যদি এইখানে পানি অ্যাড করো, আমি প্রথমে একটু বুঝাই দিব, তারপরে তোমাদের হচ্ছে মুখস্থ লিখাই দেব। তুমি এখানে পানি অ্যাড করলা, তোমরা জানো যে পানি কিন্তু নর্মালি ভাঙে না। পানি নর্মালি H প্লাস OH মাইনাসে খুব একটা ভাঙে না। পানি পার্শিয়ালি প্লাস মাইনাস থাকে, বাট পানি কমপ্লিটলি H প্লাস কমপ্লিটলি OH মাইনাস এরকম কিন্তু খুব একটা হয় না। তো কথা হইতেছে যে এই জন্য আমরা কি করি, পানির এই বিয়োজনের জন্য এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড নেওয়া লাগে। কত পার্সেন্ট? 20% সালফিউরিক অ্যাসিড নেওয়া লাগে, মানে 80% পানি আর 20% সালফিউরিক অ্যাসিড। আর এখানে হালকা হিটও দিতে হয়, 80°C তাপমাত্রা দিয়ে। তাহলে সালফিউরিক অ্যাসিডের কাজ কি? সালফিউরিক অ্যাসিডের কাজ হতেছে পানিকে সহজে ভাঙার জন্য। তো কি হবে, এই যে এক জায়গায় যাবে হাইড্রোজেন, এক জায়গায় যাবে OH, মানে এরকম হয় আর কি। কার্বন এখানে হাইড্রোজেন গেল, কার্বন এখানে OH গেল। বুঝতে পারছো? প্রথমে এটা তৈরি হয়, আমি মেকানিজম দেখাচ্ছি। তাহলে প্রথমে কি ঘটনা ঘটলো, 20% সালফিউরিক অ্যাসিড নিচ্ছি, 80°C তাপমাত্রা নিচ্ছি, এক জায়গায় হাইড্রোজেন ঢুকলো, এক জায়গায় OH ঢুকলো। এরপরে তুমি যখন এখানে 20% মার্কিউরাস সালফেট দিবা, HgSO4, তখন এই যৌগ নিজের মধ্যে একটু রিঅ্যারেঞ্জ করে। কিভাবে রিঅ্যারেঞ্জ করে? এই যে OH, সেই OH চলে আসে এই কার্বনে, মানে এই হাইড্রোজেনটা চলে আসে হইতেছে এই কার্বনে, এই হাইড্রোজেনটা আর কি, বুঝছো? এই কার্বনে আসে আর এই বন্ধনটা এইখানে যায়, নিজেকে সে রিঅ্যারেঞ্জ করে। এই রিঅ্যারেঞ্জ কেন করে, বড় কলেজে কি মানে বড় ক্লাসে কি জানবা। এই বন্ধনটা এখানে আসে, হাইড্রোজেনটা এখানে আসে, তখন তুমি কি পাচ্ছ, তুমি পাচ্ছ হচ্ছে কার্বনের সাথে এখানে 3টা হাইড্রোজেন আসে আর CO মানে অ্যালডিহাইড তৈরি হয় আর কি, বুঝছো? তোমাদের বইতে যেটা এক লাইনে লেখা আছে, তোমাদের বইতে লেখা আছে এরকম, CH ট্রিপল বন্ড CH, তো এর সাথে আমি পানি মেশাবো H2O, তারপর লেখা আছে এরকম 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস 2% HgSO4, আর এখানে হইতেছে 80°C তাপমাত্রা। একবারে এই লাইনটা লেখা, যারা একটু বুঝে পড়তে চায় ওরা আসলে বুঝে না এটা কেমনে হয়েছে, এই জন্য তোমাদেরকে একটু বুঝাই দিলাম। ওকে, তাইলে ভাই কি ঘটনা ঘটলো, আমি দেখালাম অ্যালকাইনে 3টা বিক্রিয়া। একটা হইতেছে যদি আমি এখানে হাইড্রোজেনেশন করি তাহলে এখানে অ্যালকেন তৈরি হয়। ব্রোমিনেশন তুমি যদি করো তাহলে সেখানে কি তৈরি হয়, এই যে টেট্রাব্রোমো ইথেন তৈরি হয়। আর যদি পানি নাও, সেখানে যদি 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কিউরাস সালফেট নাও, সেখানে ইথানল তৈরি হয়। সবার কি মুখস্থ হয়েছে 3টা বিক্রিয়া? হ্যাঁ, মাঝে একটা অ্যালকোহল তৈরি হয়, কিন্তু তোমাদের বইতে এক লাইনে লেখা আছে, তুমিও পরীক্ষা এক লাইনে লিখো। এক লাইনে লিখলে কোনো ভুল নাই। আমি কেন বুঝাচ্ছি, এখানে সবাই তো আসলে মুখস্থ করে না, কেউ আছে বুঝে মুখস্থ করে, বা কেউ বুঝে মুখস্থ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকে যে বুঝে মুখস্থ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমার তো তাকে আসলে সেটাকে সুযোগ দিতে হবে, তাই না? সেই সুযোগ না দিলে তো হবে না। এবার সবাই একটু লিখে নেওয়া হইতেছে অ্যালকোহল। আমরা 3টা একসাথেই পড়ি, সবাই একটু লিখে নাও অ্যালকোহল, অ্যালডিহাইড, এবং হচ্ছে অ্যাসিড। তোমাদের বইতে এগুলো সম্পর্কে খুব অল্প অল্প ধারণা দেওয়া আছে, বুঝছো? অ্যালকোহল, অ্যালডিহাইড এবং হইতেছে অ্যাসিড। আচ্ছা, অ্যালকোহলে কি গ্রুপ থাকবে? অ্যালকোহলে থাকবে হইতেছে এইটা, তোমরা জানো OH থাকবে। অ্যালডিহাইডে কি থাকবে? CHO থাকবে। আর অ্যাসিডে কি থাকবে? COOH থাকবে। এই তো আমরা জানি যে এই 3টা আমাদের থাকবেই, এই 3টা না থেকে আসলে কোনো উপায় নাই। এবং আমি যদি তোমাদেরকে দেখাই যে কোনটা আসলে তুমি কিভাবে তৈরি করবা, প্রথমটা দেখো অ্যালকোহল কেমনে তৈরি করবে। CH3 CH2, এখানে ধরো হচ্ছে Cl, তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, একটু বোঝার চেষ্টা করবা এখানে আসলে কি ঘটনা ঘটে। সোডিয়াম ক্লোরিনকে নিয়ে যাবে, ঠিক আছে, আর এই OH এই ক্লোরিনকে প্রতিস্থাপন করে
নিয়ে কি তৈরি করে CH3, এখানে CH2, এখানে OH এবং এখানে সোডিয়াম ক্লোরিন। এখানে নিতে হয় অ্যাকুয়াস মিডিয়া, অ্যাকুয়াস মানে পানি। সবাই একটু লিখা বন্ধ করে মনোযোগ দিয়ে তাকাও। আচ্ছা, এরকম একটা রিঅ্যাকশন তোমাদেরকে এই স্লাইডে আমি গত ক্লাসে দেখাইছিলাম, দেখো এখানে আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। খেয়াল করছো এইখানে কি ইথাইল ক্লোরাইড ছিল না? এইখানে ইথাইল ক্লোরাইড ছিল, ভাই এইখানেও কি আছে? এইখানেও ইথাইল ক্লোরাইড আছে, একই জিনিস। এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলেও হইতো, কোনো সমস্যা নাই। যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে হয় সেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলেও হয়। ভাই এইখানেও কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। কিন্তু তুমি খেয়াল করছো যে এইখানে আমি মিডিয়া নিছিলাম কি অ্যালকোহল, মাধ্যম নিছিলাম অ্যালকোহল, কিন্তু এইখানে কি মাধ্যম অ্যালকোহল নাকি জলীয় মাধ্যম নিছি? অ্যাকুয়াস মানে জলীয় মাধ্যম নিছি। তাহলে এইখানে কি ঘটনা করছিল? এইখানেও সোডিয়াম ক্লোরিনকে নিয়ে চলে গেছে, এইখানেও সোডিয়াম ক্লোরিনকে নিয়ে চলে গেছে। এই যে সোডিয়াম ক্লোরিনকে নিয়ে চলে গেল, কিন্তু আগে এই OH হাইড্রোজেনের সাথে চলে যেত। তুমি যদি অ্যালকোহলীয় মিডিয়া নিতা, কেন হয়তো সেগুলো পরের হিসাব নিকাশ, বড় হলে জানবা। আর এখানকার OH তুমি যদি অ্যালকোহলের বদলে অ্যাকোয়াস নাও, এই OH এই কার্বনের ফাঁকা জায়গায় ঢুকে যায়। এই যে OH-টা কার্বনের যেখান থেকে ক্লোরিন গেছে সেখানে গিয়ে ঢুকে যায়। তার মানে তুমি যদি এখানে জল নাও, জলীয় নাও, তখন তুমি পাবা অ্যালকোহল। আর তুমি যদি অ্যালকোহলীয় নাও, তখন তুমি অ্যালকিন পাচ্ছ। শর্টকাট মনে রাখার উপায় হইতেছে জল থেকে নল হয়। বুঝাই দিচ্ছি শর্টকাটটা। আবারও বলতেছি, অ্যাকুয়াস মিডিয়া নিলে অ্যালকোহল হয়। অ্যালকোহল মানেই তো নল, শেষে অল হয় না, অল নল। তাহলে তুমি যদি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড নাও বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও, তুমি নল পাচ্ছ, মানে অ্যালকোহল পাচ্ছ। আর এখানে জলের বদলে অ্যালকোহল নিলে অ্যালকিন পাচ্ছ। মনে থাকবে সবার? জল থেকে যে নল হয়, আমি আবারও বলি, সেটা হতেছে তুমি যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে, দিস ইজ অ্যালকাইল হ্যালাইড, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, ইউ উইল গেট অ্যালকোহল। আর তুমি যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, দেন ইউ উইল গেট অ্যালকিন। এই পার্থক্যটা কিন্তু ভয়াবহ ইম্পর্টেন্ট, ভয়াবহ, মানে এর কোনো ব্যত্যয় নাই। এবার দেখি অ্যালডিহাইড কেমনে তৈরি করবা, এই কিছুক্ষণ আগে দেখাইছি। CH ট্রিপল বন্ড CH, এর সাথে কি মেশাবা? পানি মেশাবা। আর কি কি? আর হতেছে 20% সালফিউরিক অ্যাসিড, HgSO4, 2% মার্কিউরাস সালফেট, অর্গানিক কত রিপিট হয় দেখছো? একই জিনিস পড়ছো। 80°C তাপমাত্রা, তুমি এখানে পাচ্ছ হচ্ছে অ্যালডিহাইড, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আর অ্যাসিড মানে ফ্যাটি অ্যাসিড, ওই একই কথা। অ্যাসিড কেমনে তৈরি হয়? ভাই তুমি যদি অ্যালডিহাইডকে জারণ করো, তাহলে এখানে একটা অক্সিজেন অ্যাড হবে, CH3COOH তৈরি হবে। এই হচ্ছে আমাদের জিনিসপত্র। মুসাদ্দিক বলছে 2% মার্কিউরি সালফেট কেন নেওয়া হয়? ভাই একটু বড় হও, আমি তোমাকে শেখাবো কলেজে উঠলে। একটু বড় হও, ধৈর্য ধরো, সবই শিখবা। পেশেন্স ইজ দ্য আলটিমেট টিচার। ওকে, এই কার্বন কিভাবে বাড়লো? কই কার্বন তো বাড়ে নাই। CH3C, একটা কার্বন, দুইটা কার্বন, এখানেও দুইটা কার্বন। এবার তোমাদেরকে কিছু একটা হোমওয়ার্ক দেখা, আমাকে বলে হোমওয়ার্কটা পারবা কিনা। এই তিনটার ব্যবহার তোমাদের শিখতে হবে, মানে একটু বুঝতেই পারছো গল্পের মতো, যে অ্যালকোহল কি কি কাজে লাগে। তোমরা অ্যালডিহাইড দেখো, ফরমালিন কিন্তু একটা অ্যালডিহাইড। ফরমালিন কি কাজে লাগে? অ্যাসিড কি কাজে লাগে? ভিনেগার মানে ইথানোয়িক অ্যাসিড কি কাজে লাগে? পারবো কিনা বলো? এই তিনটার ব্যবহার, ব্যবহার কিন্তু হুবহু মুখস্থ করতে গেলে ঝামেলায় পড়বা। ব্যবহার হুবহু মুখস্থ কিন্তু আমরা করি না। ব্যবহার আমরা কি করি? একটুখানি জাস্ট পড়ার জন্য পড়ি।
যে হইতেছে এটা খাবার কি কাজে লাগে, ওইটা কি কাজে লাগে, এটা ক্লাসে পড়ানোর জিনিস না। তাহলে আমি তোমাদেরকে এই অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন যদি একটু বলে রিভিউ করে দেই, তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় হইতেছে অ্যালকোহল, অ্যালকাইন। অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, সাধারণ সংকেত CnH2n-2, এবং সব থেকে ছোট সদস্য ইথাইন। প্রস্তুতি কেমনে করব? ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি মিশাইলে ইথাইন তৈরি হয়, গেল এটা। তারপর অ্যালকাইনের বিক্রিয়া কি? অ্যালকাইনের সাথে হাইড্রোজেন অ্যাড করলে ইথেন তৈরি হইতেছে, আবার ওই অ্যালকাইনের সাথে ব্রোমিন অ্যাড করলে ব্রোমিন যুক্ত হচ্ছে। কিটোন পড়া দরকার নেই, কিটোন তোমাদের বইয়ে নাই। এরপর দেখে হইতেছে অ্যালকাইনের বিক্রিয়া কি? 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরাস সালফেট এবং 80°C তাপমাত্রা দিলে অ্যালকাইন থেকে তুমি অ্যালডিহাইড পাচ্ছ। এই যে একবারে দেখাচ্ছি। এবারে সে হইতেছে অ্যালকোহল। অ্যালকোহলে OH থাকে, অ্যালডিহাইডে CHO থাকে, অ্যাসিডে COOH থাকে। তুমি এখানে অ্যালকোহলের সাথে মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড নেবা। জল থেকে নল তৈরি হয়, এই যে অ্যালকোহল তৈরি হয়। আর এটা তো বুঝতেই পারছো, কিছুক্ষণ আগে দেখাইছি, এটাকে জারণ করলে অ্যাসিড তৈরি হয়। ব্যবহারগুলো আমরা পড়ে নেব। এবার সবাই লিখে নাও পলিমার। না, হোমওয়ার্কটা গ্রুপে দেওয়া লাগবে না, তোমরা এখন গ্রুপে দেওয়ার মতো অবস্থায় নেই, নিজে পড়ে নিবা, বুঝছো? নিজে পড়ে নিও, কারণ এখন তোমাদের ওই হোমওয়ার্ক করা, গ্রুপে দেওয়া, এগুলো দরকার নেই। তোমাদের এখন খুবই কম সময় আছে। এই পলি শব্দের অর্থ কি কাঁচা বাচ্চারা? পলি মিন্স অনেক, রাইট? বহু। তাহলে পলিমার মানে কি? অনেকগুলো ইউনিট। তাহলে বুঝতেই পারছো যে মনোমার থেকে কি তৈরি হয়? পলিমার তৈরি হয়। তাহলে ছোট ছোট অণু মিলে যে বড় অণু তৈরি হয় তাকে বলা হয় পলিমার। তোমরা এইটুকু একটু লিখে নাও। পলিমারকরণ বিক্রিয়া, যে প্রসেসে পলিমার তৈরি হয় তাকে আমরা পলিমার বলি, পলিমারকরণ বিক্রিয়া বলি। ঝটপট লিখে নাও। সবারকে লিখে হয়েছে? ওকে, তাহলে পলিমার কি আমি তোমাদেরকে সহজে বুঝিয়ে দিই। পলি মানে অনেক, মার মানে ইউনিট। তাহলে অনেকগুলো ইউনিট একসঙ্গে যুক্ত হয়ে যেটা হয় সেটা পলিমার। যেগুলো দিয়ে যুক্ত হয় সেগুলো হচ্ছে মনোমার। আর ব্যাপারটাকে বলা হয় পলিমারাইজেশন। তাহলে তোমাদেরকে আমি কয়েকটা টার্ম বলে দেখো, এই টার্মগুলো তোমরা চিনো কিনা। একটা হইতেছে মনোমার, মনোমার আশা করি চিনো, যেগুলো ছোট ছোট সেগুলোকে বলা হয় মনোমার। মনোমার মিলে সেখানে কি তৈরি হয়? পলিমার তৈরি হয়। আশা করি তুমি এটাও চিনো। আরেকটা হইতেছে পলিমারাইজেশন, পলিমারকরণ, MERIZATION। তাহলে একটা হইতেছে মনোমার, একটা হইতেছে পলিমার, একটা হইতেছে পলিমারাইজেশন। তাহলে মনোমার মানে যেগুলোকে আমি যুক্ত করি ছোট ছোট গুলা, পলিমার মানে যেটা তৈরি হয়, আর পলিমারাইজেশন মানে কি? নতুন যেটা মানে প্রসেসটাকে বলা হয় পলিমারাইজেশন। এখন পলিমার হচ্ছে গঠন প্রকৃতি অনুযায়ী দুই রকম, সংযোজন ঘনীভবন, আর উৎস অনুযায়ী দুই রকম, প্রাকৃতিক এবং কৃত্রিম। ঝটপট লিখে নাও। গঠন প্রকৃতি কিরকম তারা? এর ভিত্তিতে দুই রকম, সংযোজন একটা, ঘনীভবন একটা। আর উৎসের উপর ভিত্তি করে দুই রকম, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। ওকে, এবার একটু দেখি যে সংযোজন পলিমার। এই সংযোজন, সংযোগ হবে, এখানে কি লেখা আছে দেখারই দরকার নেই, তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে দেখো। ধরো তোমার কাছে এখানে ইথিন আছে, CH2 CH2।
দেখো এইটা ইথিন। তো ইথিনের ক্ষেত্রে ভেতরে কি আছে, ভেতরে হইতেছে এখানে দেখো একটা দ্বিবন্ধন আছে। এখানে ধরো এন সংখ্যক ইথিন আমি নিলাম। তুমি যখন এনটা আগে দাও, এই এনটা আগে দিলে মিন করে এতগুলো ইউনিট আছে কিন্তু এগুলো ছাড়া ছাড়া আছে, মানে কেউ কারোর সঙ্গে কানেক্টেড না, বুঝছো, কেউ কারোর সঙ্গে জড়িত না। তো তুমি যখন এটাকে পলিমারকরণ করবা কি কি লাগে এখানে লেখা আছে, তখন কি হয় জানো, এই যে মাঝখানের যে দ্বিবন্ধন ছিল তার একটা হাত ফাঁকা হয়ে যায়, মানে মাঝখানের একটা হাত ভেঙে গেল। এখানে যে দুইটা হাত ছিল, লিখুন আগে থেকে, আমি লেখার সময় দেব। মাঝখানে যে দুইটা হাত ছিল এই দুইটা হাতের মধ্যে একটা হাত ভেঙে গেল। ভেঙে সে কি করে, মানে এইখানে হাত ফাঁকা হয়ে গেছে, এইখানে হাত ফাঁকা হয়ে গেছে। এই দাগটা আমি ব্র্যাকেটের বাহিরে কেন দিছি, এই দাগটা ব্র্যাকেটের বাহিরে দিছে এটা মিন করানোর জন্য যে এই পাশে আর অনেকের সঙ্গে যুক্ত, এই পাশে আর অনেকের সঙ্গে যুক্ত, বুঝছো। আর এখানে ছোট্ট করে এনটা ডান পাশে কোনায় দেই। এনটা আগে মিন করে এতগুলো অণু আছে ছাড়া ছাড়া, ডানে মিন করে এতগুলো অণু আছে কানেক্টেড অবস্থা। তাহলে এটা হচ্ছে ইথিন। ইথিনকে পলিমারকরণ করলে কি থাকে, পলিথিন থাকে না। তো এটা আসলে কেমন জানো, যদি আমি এরকম বারবার লিখতেই থাকি, দেখো CH2, এরকম CH2, আবার এরকম একটা CH2, আবার এরকম একটা CH2, কত লিখে পারা যায়, এত তো লিখে পারা যায় না। এ পাশে চলতে থাকে ও পাশে চলতে থাকে, এত একবারে না লিখে সংক্ষেপে আমরা এটা দিয়ে দেখাই। এখন এটাকে কেন আমি সংযোজন বলতেছি, সংযোগ হয়েছে, বন্ধন ভেঙে এই পাশে একটা যুক্ত হয়েছে, এই পাশে একটা যুক্ত হয়েছে, এটাকে আমরা সংযোজন বলি। যে বিক্রিয়ায় পাই বন্ধন ভেঙে বা যে বিক্রিয়ায় দ্বিবন্ধন ভেঙে ত্রিবন্ধন ভেঙে কিছু যুক্ত হয় এটাকে সংযোজন বিক্রিয়া বলা হয়। আর এখানে কি প্রভাবক লাগে, দেখো 100 ATM চাপ লাগে, 1000 ATM চাপ লাগে, তারপরে হচ্ছে 200°C তাপমাত্রা লাগে। এই হচ্ছে আমাদের কাহিনী। সবাই কি বুঝতে পারছি কেন এটাকে সংযোজন বিক্রিয়া বলে? ক্লিয়ার সবাই কাঁচা বাচ্চারা? তাহলে সংযোজন বিক্রিয়া বলার কারণ হইতেছে এই যে মাঝখানে দ্বিবন্ধন ভেঙে দুই পাশে যুক্ত হইলো। তাহলে ইথিন থেকে যে পলিথিন তৈরি হইলো এটা একটা কি বিক্রিয়া, এটা একটা সংযোজন বিক্রিয়া। যেহেতু বিক্রিয়াটা সংযোজন সেহেতু পলিমারটা হতেছে সংযোজন পলিমার। তাহলে ইথিন একটা সংযোজন পলিমারের ফলে তৈরি হয়। আচ্ছা, ইথিন দিয়ে হয়, অন্য কিছু দিয়ে হয় না? হয়তো প্রোপিন দিয়েও হয়। দেখো প্রোপিন দিয়ে কেমনে হয়, পলিপ্রোপিন যেটা আর কি, CH2 এখানে C, এখানে একটা CH3, ধরো এই হচ্ছে আমার N সংখ্যক আছে। এটা কি প্রোপিন না? প্রোপিন তো দেখো, বুঝো কিনা, জাস্ট এখানে দুইটা হাইড্রোজেন ছিল সেখানে একটা মিথাইল মূলক চলে আসছে, বাট এটা তো প্রোপিন। প্রোপিনও বলা হয়, পলিপ্রোপিনও বলা হয়, প্রোপিলিনও বলা হয়। এটাকে তুমি যদি পলিমারকরণ করো তাহলে আগের মতোই হয়। তুমি জানো যে পলিমার মানে কি, এখানে হইতেছে হাত ফাঁকা হবে, যে এই CH3 এর জায়গায় আছে। তাহলে আমি প্রোপিন থেকে কি পাইলাম, পলিপ্রোপিন পাই। এখানে কি কি লাগে, যে টাইটানিয়াম ক্লোরাইড লাগে, 40°C তাপমাত্রা লাগে, যা লাগে সেটা তো লাগে, ওখানে লেখাই আছে। আমি তোমাকে বিক্রিয়াটা দেখা দিচ্ছি। অ্যালকাইন পলিমারকরণ বিক্রিয়া দেখায় না? হ্যাঁ দেখায়, কলেজে গেলে পড়বা, তোমাদের বইতে নাই ওগুলা। আর পলিমারকরণ গুলো কেন করা হয়, পলিমারকরণ গুলো আসলে একটু শক্তপোক্ত হয়, ব্যবহার উপযোগী হয়, এই জন্য আমরা পলিমারকরণ করি আর কি। তাহলে একটা হচ্ছে, আবার বলতেছি, গঠন প্রকৃতির উপর ভিত্তি করে দুই রকম, একটা হচ্ছে সংযোজন, একটা হচ্ছে ঘনীভবন। ঘনীভবন এখনো দেখায়নি, সংযোজন দেখাচ্ছি। ইথিন থেকে যে পলিথিন তৈরি হয় এটা একটা সংযোজন পলিমার। তারপর হচ্ছে প্রোপিন থেকে যে পলিপ্রোপিন তৈরি হয় এটা একটা সংযোজন পলিমার। তারপর দেখো ভিনাইল ক্লোরাইড, ভাই একদম একই জিনিস, একটা মনে রাখলে বাকিটা এমনি মনে থাকে। CH2 এখানে CH, এইখানে Cl, দেখো এখানে আগে ছিল হাইড্রোজেন, সেইখানে মিথাইল আসলো, এখানে একটা ক্লোরিন আসলো, এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। ধরো এর N সংখ্যক তোমার কাছে আছে, তুমি এটাকে পলিমারকরণ করলা, ভাই একই ঘটনা ঘটবে। এই যে একটা হাত ফাঁকা হয়ে গেল, CH, এই পাশে হাত ফাঁকা, এই পাশে হাত ফাঁকা, এখানে হতেছে ক্লোরিন। এই হচ্ছে আমাদের ভিনাইল ক্লোরাইড তৈরি হলো।
পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। সবাই লিখে নাও, লিখে হইলে ডান লিখবা। এবার দেখি ঘনীভবন পলিমার। প্রথম প্রশ্ন আছে ঘনীভবন বলতে কি বোঝায়। শোনো, ঘনীভবন বলতে বোঝায় পানি বের হওয়ার মাধ্যমে দুইটা ইউনিট যুক্ত হবে। তাহলে তোমাদের এখানে কয়টা স্লাইড আছে একটু দেখি। ওকে, ঠিক আছে। কি বললাম ভাইয়া, ঘনীভবন বলতে কি বোঝায়? পানি বের হওয়ার মাধ্যমে, এখানে তোমাদের বইতে পানি কার্বন ডাইঅক্সাইড লিখে আছে, কার্বন ডাইঅক্সাইড বাদ দাও, তোমাদের বইতে লিখে দিছে, তুমি ধরবা শুধু পানি। দুইটা ইউনিট যুক্ত হবে কিসের মাধ্যমে? পানি বের হওয়ার মাধ্যমে। আবারও বলতেছি যে দুইটা ইউনিট যুক্ত হবে পানি বের হওয়ার মাধ্যমে, এই ব্যাপারটাকে বলা হয় ঘনীভবন। আবারও বলি, সবাই কি ঘনীভবন জিনিসটা কি বুঝতেছো? ঘনীভবন হইতেছে দুইটা ইউনিট, দুইটা অংশ যুক্ত হবে কিসের মাধ্যমে? পানি বের হওয়ার মাধ্যমে। প্র্যাকটিস করাবো, সমস্যা না, আমি লিখে দিচ্ছি। পানি বের হওয়ার মাধ্যমে দুটো অংশ যুক্ত হবে, দুটো অংশ যুক্ত হবে, এই ব্যাপারটাকে বলা হয় ঘনীভবন। তাহলে ঘনীভবন বিক্রিয়াতে বা ঘনীভবন পলিমারে কি হয়? ঘনীভবন বিক্রিয়া হয়। এখন চলো দেখি ঘনীভবন বিক্রিয়াটাতে কি ঘটনা ঘটে। নাইলন 66, এটা নিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, তোমাদেরকে বুঝাই দিব যে ওয়াই দিস ইজ কল্ড নাইলন 66, কেন 66 বলে। তো যে কোনো পলিমারের কিছু সোর্স থাকে, বুঝছো? তো নাইলন 6 এবং 6 এক এক করে আসি। তোমাদের প্রশ্ন আসতে পারে যে নাইলন এই যে 66 কেন বলে। তো নাইলন 66 এর যে মনোমার বা যে সোর্স বা যে কাঁচামাল, সেই কাঁচামাল কি কি জানো? এর কাঁচামাল হচ্ছে দুইটা। একটা হচ্ছে, একটু লিখে নাও, কাঁচামাল হইতেছে ডাইঅ্যামিন, ডাইঅ্যামিন, আরেকটা কাঁচামাল হইতেছে ডাই অ্যাসিড। ওকে, তাহলে কি বললাম ভাইয়া? নাইলন 66 এইটার যে সোর্স, এটার যে কাঁচামাল, সেই কাঁচামাল হইতেছে এইটা ডাইঅ্যামিন। ডাইঅ্যামিন মানে দুইটা অ্যামিন থাকবে আর কি, বুঝছো? দুইটা NH2 থাকবে। আর ডাই অ্যাসিড মানে হইতেছে দুইটা COOH মূলক থাকবে। তো দুইটা অ্যামিন থাকবে এবং দুইটা COOH থাকবে। তো প্রশ্ন আসতে পারে 66 কেন? 66 এই কারণে বলা হয়, এইখানে যে অ্যামিন আছে সেই অ্যামিনে 6টা কার্বন থাকবে, অ্যামিনের কার্বন সংখ্যা। তাহলে বুঝতে পারছো, এটা একটা দুইটা অ্যামিন মূলক থাকবে এবং সেখানে 6টা কার্বন থাকবে। তাহলে আবারও বলতেছি, এই যে প্রথম 6টা কি? প্রথম 6টা হতেছে অ্যামিনের কার্বন সংখ্যা। কয়টা কার্বন অ্যামিন আছে? 6টা। এটা কি নরমাল অ্যামিন না ডাইঅ্যামিন? এটা একটা ডাইঅ্যামিন। তাহলে প্রথমটা হচ্ছে একটা ডাইঅ্যামিন যেখানে 6টা কার্বন আছে। পরের 6টা কি? পরের 6টা আসলে অ্যাসিডের কার্বন সংখ্যা। তাহলে এটা এমন একটা অ্যাসিড যেখানে দুইটা COOH আছে এবং কার্বন আছে কয়টা? 6টা। তাহলে 6 কার্বনের অ্যামিন এবং 6 কার্বনের অ্যাসিড, এটা মিলে নাইলন 66 তৈরি হয়। এবার চলো তোমাদেরকে একটু দেখাই নাইলন 66 আসলে কারা কারা থাকে। এই 6 কার্বনের ডাইঅ্যামিন H2N, দেখো আমি এই হচ্ছে 6 কার্বন মানে হইতেছে এইটা CH2 6, এখানে NH2। তোমরা কি টের পাও?
যে এইখানে 2টা অ্যামিন আছে দেখে এটা ডাইঅ্যামিন, আর ভিতরে কার্বন কয়টা আছে 6টা, তাহলে এটা 6 কার্বনের একটা ডাইঅ্যামিন। অ্যামিন মানে কি NH2 থাকলে এটাকে অ্যামিন বলি। এখানে 2টা NH2 আছে দুই সাইডে, এইজন্য এটাকে ডাইঅ্যামিন বলা হইতেছে। এটা পুরো নাম হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, 6টা মিথিলিন তারপর ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। ক্লিয়ার? আবার এখানে একটা ডাইওয়িক অ্যাসিড থাকবে, তাহলে HOOC CH2 এখানে 4 COOH, এটা আমাদের 6 কার্বনের ডাইওয়িক অ্যাসিড। এখানে 4 কেন দিলাম, কারণ এখানে একটা কার্বন আছে আর এখানে একটা কার্বন আছে, নাইলন পলিমার। তাহলে 6 কার্বনের ডাইঅ্যামিন পাইলাম, 6 কার্বনের ডাইওয়িক অ্যাসিড পাইলাম। এটাকে আবার বলা হয় হইতেছে অ্যাডিপিক অ্যাসিড। এটার নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, কমার্শিয়াল নাম। তাহলে কি হলো ভাই, আমি দেখলাম যে নাইলন 6,6 দিস ইজ সাচ এ পলিমার দ্যাট দ্য র মেটেরিয়ালস অফ দিস পলিমার ইজ এ ডাইঅ্যামিন উইথ কার্বন নাম্বার 6 অ্যান্ড এ ডাই অ্যাসিড উইথ এ কার্বন নাম্বার 6। তো 6 কার্বনের ডাইঅ্যামিন হইতেছে এইটা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, 6 কার্বনের ডাইওয়িক অ্যাসিড হইতেছে এইটা অ্যাডিপিক অ্যাসিড। ওকে, এরপরে তুমি যদি হইতেছে এটাকে এক করো, তখন কি হয় জানো, এইখানকার একটা হাইড্রোজেন আর এখানকার OH মিলে পানি বের করে। একটা হাইড্রোজেন এবং এখানকার OH মিলে হইতেছে পানি বের করবে। তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাই, এখানে এরকম যদি দেখাই যে এখানে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সঙ্গে থেকে যায়, ঘনীভবন মানে 2টা ইউনিট একসঙ্গে যুক্ত হয়ে পানি বের করবে। তাহলে দেখো 2টা ইউনিট একসঙ্গে যুক্ত হয়ে পানি বের হইতেছে, এটাই তো ঘনীভবন বলি। তাহলে এখানে তুমি কি পাচ্ছ, H2N, 6টা কার্বন হবে 6, আর এখানে থাকে হইতেছে N এর সাথে H, CO থাকে, তারপরে থাকে হইতেছে CH2, এখানে 4 আর এখানে COOH। তাহলে আমরা মনোমারটা পেয়ে গেছি কিসের, নাইলন 6,6। ঘনীভবন বুঝতে পারছো, এখানে ঘনীভবন হয়েছে কিন্তু কেন, 2টা ইউনিট মিলে পানি বের হয়েছে। এখানে পানি তুমি দিতেও পারো নাও দিতে পারো, কারণ পানি তো বাই প্রোডাক্ট, ওটা মানে এত ইম্পর্টেন্ট কিছু না। এবার তুমি করবা এটাকে পলিমারকরণ করবা। পলিমারকরণ করবা কিভাবে, সবাই একটু একটু কেয়ারফুলি শোনো। ধরো আমার এর n সংখ্যক আছে আর কি, এর n সংখ্যক আমার কাছে আছে, n সংখ্যক। এখন আমার n সংখ্যক জোড়া লাগাইতে হবে। এখন n সংখ্যক যদি আমি জোড়া লাগাই, তাহলে কি করতে হবে, তুমি যখন পুঁথি দিয়ে মালা গাঁথো তখন একটা পুঁথির সামনে একটা পুঁথি বসাও, আবার একটা পুঁথির পেছনে একটা পুঁথি বসাও না, এটাই তো করো। তাহলে এইটার সামনে তোমাকে মনে মনে এটাকে বসাইতে হবে, এইটার পেছনেও মনে মনে তোমাকে এইটাই বসাইতে হবে। তাহলে তুমি যদি মনে মনে বসাও, খেয়াল করো, ইমাজিন করো যে এটার সামনে এটা আছে, কারণ তোমার কাছে তো n সংখ্যক আছে, তোমার কাছে আনলিমিটেড সংখ্যক আছে। তাহলে তুমি যদি মনে মনে এটার সামনে একে বসাও, তখন দেখো কি ঘটনা ঘটে। এই যে এখানকার যে OH, এখানকার যে OH আর সামনে যে কাল্পনিক যেটা আছে সেখানকার এই পেছনের একটা H মিলে এখনো পানি বের হয়ে যুক্ত হয়ে যাচ্ছে। আবারও বলতেছি, তুমি মনে মনে এটার সামনে একে বসাও, তো মনে মনে তুমি যদি এটার সামনে একে বসাও, তাহলে কি হয়, এখানকার OH আর কাল্পনিক যেটা সামনে আছে সেটার পেছনের H মিলে এখনো পানি বের হয়। এবার এর পেছনে একে বসাও, মনে মনে বসাইলে এখানকার যে একটা H, সেই H এর সাথে যে কাল্পনিক বসাইছো সেটার সামনের OH মিলে পানি বের হয়। আলটিমেটলি বন্ধনটা এই পাশে পানি বের হওয়ার মাধ্যমে তৈরি হইতেছে, ওই পাশে পানি বের হওয়ার মাধ্যমে তৈরি হইতেছে। তো তুমি আসলে এখানে কি পাবা, তুমি এখানে পাবা হইতেছে এইটা NH। দেখো প্রশ্ন আসতে পারে এখান থেকে একটা হাইড্রোজেন কই গেছে, এখানের একটা হাইড্রোজেন পানি বের হওয়ার মাধ্যমে চলে গেছে, তার সাথে এই যে OH এর সাথে। বাকিটুকু হচ্ছে যেহেতু 6 কার্বনের ডাইঅ্যামিন, তো কার্বন এখানে 6টা থাকবে, NH, CO, CH2, এখানে 4, CO। বলতে পারো এখানকার OH কই গেছে, এই OH টা মিলে সে হতেছে পানি তৈরি করছে। দিস ইজ নাইলন 6,6। এইটা বইয়ে নাই কিন্তু শিখাই দিলাম, যদি পরীক্ষা চলে আসে আর কি তোমরা পারবা। তাহলে এটা কেন ঘনীভবন পলিমার বুঝতে পারছো তো, পানি বের হওয়ার মাধ্যমে সব জায়গায় অ্যাড হচ্ছে। তো পানি বের হওয়ার মাধ্যমে অ্যাড হচ্ছে দেখে এটাকে আমরা কি বলি, ঘনীভবন বিক্রিয়া বলে থাকি। একে একে বুঝতে পারছো, রিয়েকশনটা একটু কঠিন হতে পারে, কঠিন লাগতে পারে, কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল, মানে এমন না যেটা বুঝাই যাবে না। 6 কার্বনের অ্যামিন, তাহলে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন,
এই যে 6 কার্বনের অ্যামিন, এখানে 6টা কার্বন আছে, 6 কার্বনের অ্যাসিড, ডাইওয়িক অ্যাসিড, এখানে 2টা, এখানে 2টা। তারপরে কি হয়, এখানকার এইচ আর এখানকার ওএইচ মিলে পানি বের হয়, এটা আমাদের আলটিমেট মনোমার। এরপরে এখানকার ওএইচ পানি বের হয়ে যায়, আর এখানকার হাইড্রোজেনটা পানি তৈরি হওয়ার মাধ্যমে বের হয়ে যায়। তো আলটিমেটলি এটা ফাঁকা হচ্ছে, এই পাশে ফাঁকা হচ্ছে, তো এই পাশে অনেকগুলো আছে, এর এই পাশে অনেকগুলো আছে। প্রাকৃতিক পলিমার, সেলুলোজ, স্টার্চ, রাবার, এগুলো সব আসলে কি প্রাকৃতিক পলিমার। ঝটপট লিখে নাও, এক্সামে আসতেই পারে, হু নোজ। তাহলে আমরা আসলে গঠনের ভিত্তিতে করে ফেলছি, এখন আমরা শিখবো উৎসের ভিত্তিতে। ওই যে সেলুলোজ, রাবার, স্টার্চ, এগুলো সব হচ্ছে প্রাকৃতিক, এগুলো আমরা নেচার থেকে পাই। আর কৃত্রিম পলিমার হচ্ছে প্লাস্টিক, যত প্লাস্টিক আছে সবই হচ্ছে কৃত্রিম। তোমার আশেপাশে কৃত্রিম পলিমার দিয়ে ভরা আসলে। সুবিধা কি, প্লাস্টিকের ব্যবহারের সুবিধা অসুবিধা এগুলো নিচে পড়ে নিবা। প্লাস্টিকের ব্যবহারের সুবিধা অসুবিধা তোমাদেরকে ক্লাসে পড়াইতে হবে, পড়াইতে হয়ে গেলে কিন্তু এটা খুবই দুঃখজনক আর কি। সুবিধা কি অসুবিধা কি অবশ্যই নিজে পড়ে নিবা। এবার আমরা দেখি, দেখো তো এই প্রশ্ন পারো কিনা। বলছিলাম আজকে কিছু প্রশ্ন সলভ করাবো। এই কোনটি কৃত্রিম পলিমার? প্রোটিন কৃত্রিম পলিমার না। কাঠ না, কাঠ সেলুলোজ। রেশম না, রেশম তো রেশম পোকা বানায় আর কি। তাহলে কৃত্রিম পলিমার কোনটা? উত্তর হচ্ছে নাইলন, তাই না? এই কোনটি ঘনীভবন পলিমার? দেখো, পিভিসি এডিশন পলিমার, সংযোজন পলিমার, পলিপ্রোপিন সংযোজন পলিমার, পলিথিন সংযোজন পলিমার। কিছুক্ষণ আগে দেখাইছি নাইলন 6 আসলে আমাদের ঘনীভবন পলিমার, তাই না? দাঁতের ব্রাশ তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়? দাঁতের ব্রাশ তৈরি করতে নাইলন ব্যবহৃত হয়, তাই না? কাগজে কি পাওয়া যায়? কাগজে পাওয়া যায় কি? ফ্রুক্টোজ, পলিপ্রোপিন, নাইলন 6 পলিথিন। কাগজে তো সেলুলোজ পাওয়া যায়, তাই না? কাগজে কি কোনোটাই আসলে পাওয়া যায়? অ্যাজ ফার অ্যাজ আই নো, কাগজে পাওয়া যায় সেলুলোজ। এখানে আবার কোনটা হবে? না, এখানে সেলুলোজ হওয়ার কথা। অপশনে ভুল থাকতে পারে, আমি এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে যাচ্ছি, আমি শিওর না। তোমাদের দেখো তো বইয়ে কি দেওয়া আছে। আমি জানি কাগজে সেলুলোজ থাকে আর কি। হ্যাঁ, ভুল থাকতে পারে প্রশ্নে। এই ঘনীভবন বিক্রিয়া কাকে বলে? পারবো তো? পারবো। পানি তৈরি হওয়ার মাধ্যমে যে বিক্রিয়া তৈরি হয় তাকে ঘনীভবন বিক্রিয়া বলে। দেখা দিচ্ছি যে কিরকম প্রশ্ন আসে। মনোমার কাকে বলে? ওই যে ছোট ছোট ইউনিট যাদেরকে যুক্ত করে পলিমার তৈরি করা হয়, এদেরকে আমরা মনোমার বলি। তোমাদেরকে দেখাই দিচ্ছি জাস্ট কেমন প্রশ্ন আসে। চর্বি কাকে বলে? হোমওয়ার্ক দিলাম, নিজেরা পড়ে নিবা। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের যে অ্যাস্টার সেটাকে বলা হয় হচ্ছে চর্বি। তাহলে উচ্চতর ফ্যাটি অ্যাসিড যারা কঠিন, কক্ষ তাপমাত্রায় কঠিন থাকে আর কি, সেগুলোকে চর্বি বলা হয়। দেখো বইয়ে খুব সুন্দর একটা ডেফিনেশন আছে। পলিপ্রোপিনকে জুতো পলিমার বলা হয় কেন? এই জুতো মানে হইতেছে সংযোজন আর কি, বুঝছো? সংযোজন। কেন পলিপ্রোপিনকে সংযোজন পলিমার বলা হয়? কারণ এখানে সংযোজন বিক্রিয়াটা ঘটে। সংযোজন বিক্রিয়াটা ঘটে কিরকম? পলিপ্রোপিন তো এটা ছিল CH2, এখানে CH, এখানে CH3। তাহলে দেখো এটা একটা সংযোজন বিক্রিয়া, তাই না? এই সংযোজন বিক্রিয়াতে সেখানে কি ঘটনা ঘটে? CH2, এখানে হচ্ছে CH3। তো যেহেতু পাই বন্ধন ভেঙে গেছে, মাঝখানে দ্বিবন্ধন ভেঙে গেছে, সংযোজন ঘটছে, এই জন্য এটাকে কি বলা হয়? সংযোজন পলিমার। তোমার মতো করে একটু লিখে দিতে হবে আর কি। পলিথিন সংযোজন পলিমার ব্যাখ্যা করো। একদম একই প্রশ্ন, এই প্রশ্ন আর এই প্রশ্ন একই প্রশ্ন, নতুন কিছু না। বি থেকে প্লাস্টিক বোতল প্রস্তুতি সম্ভব, বিশ্লেষণ করো।
এ বি মানে CnH2n, সম্ভব কি সম্ভব না বলো? বলো তোরা কোন যৌগটা মিন করছে? CnH2n কার সংকেত? অ্যালকিনের সংকেত না? তো ওরা যেটা মিন করছে সেটা হইতেছে পলিথিন মিন করছে, তাই না? ইথিন তৈরি করবা, তুমি ধরে নিবা এটা ইথিন, সেই ইথিন থেকে তুমি পলিথিন তৈরি করবা। সো প্লাস্টিক পলিথিন একই জিনিস। তারপরে হইতেছে উদ্দীপকের পি যৌগ থেকে পলিথিনের মনোমার প্রস্তুত করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। চলো এটা একটু দেখি। তোমরা একটু এইগুলো তুলো না, এগুলো এভাবে থাকুক, প্র্যাকটিস করছি তো। CnH2n, CnH2n মানে কি বুঝো ভাইয়া? অ্যালকিন। দেখো এটা হচ্ছে আমার অ্যালকিন। অ্যালকিনের সাথে পানি মিশাইলাম। অ্যালকিনের সাথে পানি মিশাইলে তোমরা কি জানো যে অ্যালকোহল তৈরি হয়? জানি তো। অ্যালকিনের সাথে পানি মিশালে অ্যালকোহল তৈরি হয়, উদাহরণ দিচ্ছি। 3 কার্বন, তো তাহলে 3 কার্বন মানে এরকম CH3 CH, এখানে হইতেছে CH2। তুমি যখন এর সাথে পানি মেশাবা H এবং OH অ্যাসিড সহকারে, তখন কি যাবে? এক জায়গায় যাবে হইতেছে H, এক জায়গায় যাবে OH, তুমি এখানে পাবো হইতেছে এইটা CH3 CH, এখানে OH গেল, CH3 গেল। ওকে গেল এটা। এখন প্রশ্ন বলতেছে যে উদ্দীপকের পি যৌগ থেকে, এই যে উদ্দীপকের পি যৌগ থেকে পলিথিনের মনোমার প্রস্তুত করা সম্ভব বিশ্লেষণ করো। মানে তোমার এই যে এইখান থেকে পলিথিনের মনোমার তৈরি করতে হবে। বোতলে কি পলিথিন থাকে না পলিপ্রোপিন থাকে? এই বোতলে তোমাদের বইতে কোনটা লেখা আছে? পলিপ্রোপিন থাকে, সরি সরি, পলিপ্রোপিন হবে, পলিপ্রোপিন। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এইখানে যে জিনিসটা আছে CH3 CH2 CH2, মানে আমার কাছে হচ্ছে এখানে আছে হচ্ছে প্রোপিন, সেখানে আমি পানি মিশাইছি, পানি মিশাইলে সেখানে কি তৈরি হলো? প্রোপানল তৈরি হলো। এখন তোমার কাজ হচ্ছে প্রোপানল থেকে হইতেছে সেখানে আবার অ্যালকিনে ফেরত যাওয়া। তো এটা আমরা ব্রেকে একটু চিন্তা করব, তোমাদের জন্য 10 মিনিটের একটা ব্রেক, তোমরা চিন্তা করো, চিল করো, এরপরে এসে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। আমার একটু চা কফি খাওয়া লাগবে আর কি, বুঝছো?
তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? হালকা নাস্তা করলাম, বুঝছো, ক্ষুধা লাগছিল। আমাকে বলছে উদ্দীপকের পি যৌগ থেকে, উদ্দীপকের পি যৌগ থেকে তোমার হতেছে, আচ্ছা এই প্রশ্নে একটু ভুল আছে। এই প্রশ্নে এন এর মান আসলে 3 দেওয়া না, প্রশ্নে এন এর মান 2 দেওয়া আছে। সবাই একটু ঠিক করে নাও। এন এর মান 3 হইলে এই প্রশ্ন করা যাবে না, মানে করা যাবে বাট তোমাদের লেভেলের জন্য না। এন সমান হতেছে 2। এন সমান যদি 2 হয় তাহলে এখানে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। বাট আমি দেখলাম এন সমান 2 দেওয়া, CH2 এখানে তৈরি হবে এইটা, CH3 CH2OH। বইয়ে 3 দেওয়া আছে। 3 দেওয়া হইলে তো এই প্রশ্ন করাটা খুবই টাফ। আচ্ছা 3 দিলে আমি করে দিচ্ছি, যদি 3 দেওয়া থাকে, মানে 3 যদি হয় সেটা তোমাদের জন্য অনেক টাফ কোয়েশ্চেন হয়ে যায়। আচ্ছা সমস্যা নেই, এরকম যদি থাকে তাহলে এখান থেকে তোমার বানাইতে হবে কি, এখান থেকে তোমার বানাইতে হবে ইথিন। তাহলে তোমার এখনকার অবস্থান হচ্ছে এইটা প্রোপানল, সেখান থেকে তোমাকে বানাইতে হবে হচ্ছে ইথিন। এখন প্রোপানল থেকে ইথিন বানানো, চলো একটু দেখি কেমনে প্রোপানল থেকে ইথিন বানানো হয় বা বানানো যায়। তো তুমি যদি আসলে প্রোপানলকে এটা এরকম না দেখায়, এরকম দেখাই আমরা, CH3 এখানে CH2 CH2OH, এটা দেখায় হাইড্রোজেনটাকে OH-টাকে বাম পাশে নেই। তাহলে আমি করব কি, এখান থেকে প্রথমে বের করব কি, এখান থেকে ধরে এটাকে জারণ করছি, পটাশিয়াম ডাইক্রোমেট। আরেকটা স্লাইড অ্যাড করি, এইটা CH3 এখানে হচ্ছে CH2। ভাই এটা তো আসলে তোমাদের লেভেলে এই প্রশ্ন আসার কথা না, বিশ্বাস করো তোমাদের লেভেলে এই প্রশ্ন আসার কথা না। তোমরা মনে করতেছো এখানে পানি দিলে হয়, এখানে পানি দিলে তো প্রোপিন হয়, কিন্তু তোমাকে বানাইতে হবে কি, বানাইতে হবে ইথিন। তো এইখানে কি পলিথিন দেওয়া আছে না পলিপ্রোপিন দেওয়া আছে? মানে তোমার যদি এখানে মনোমার বানাইতে হয়, ইথিন বানাইতে হয়, এখানে কার্বন একটা কমাইতে হয়, 3 কার্বন থেকে 2 কার্বন বানাইতে হবে। এখন 3 কার্বন থেকে 2 কার্বন বানানো বানানো যায় না সেটা না, বানানো যায়, বাট এত টাইপের রিয়াকশন তোমাকে দেখাইতে হবে, সেই রিয়াকশন গুলো তোমাদের বইয়ে নাই, তোমরা শিখো নাই, তোমাদের শেখার কথাও না। পলিথিন লেখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কেমনে বানাইতে হয় আর কি। তো এইখানে আমার কাছে দেওয়া আছে হচ্ছে এইটা CH2, এখানে হইতেছে OH, দেখো এটা আমার কাছে আছে। এখন আমার এখান থেকে বানাইতে হবে কি, এখান থেকে বানাইতে হবে হইতেছে ইথিন বানাইতে হবে। তো এখান থেকে যদি ইথিন বানাইতে হয় তাহলে আমি এখানে কি করব, আমি এখানে পটাশিয়াম ক্লোরাইড দিচ্ছি, কি মিডিয়া, অ্যাকোয়াস মিডিয়া। তাহলে ক্লোরিন এখানে যাবে, CH3, পটাশিয়াম ক্লোরাইড না, আমি PCl5 দিই। PCl5 দিলে এখানে ক্লোরিন যাবে, CH3 এখানে CH2, না এটাকে জারণ করো, K2Cr2O7 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এটা আমাকে কি করবে, জায়মান অক্সিজেন দিবে। জায়মান অক্সিজেন দিলে অ্যালকোহলকে জারণ করে তুমি কি পাচ্ছ, অ্যাসিড পাবা আর কি, একসাথে CH3 CH2 COOH, অ্যাসিড পাইলাম না। এরকম প্রশ্ন আসার কথা না, আমি নিশ্চিত 100% নিশ্চিত প্রশ্ন এটা নাই। এবার এই অ্যাসিডকে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড করো তখন তৈরি হবে হচ্ছে এইটা, এই অ্যাসিড লবণ তৈরি হবে, CH3 CH2 COONA। এর সঙ্গে তোমরা যদি সোডা লাইম মেশাও, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, তখন তৈরি হয় হইতেছে CH3 CH3, কার্বন একটা কমে গিয়ে অ্যালকেন তৈরি হয়। এই অ্যালকেন থেকে তোমাকে বানাইতে হবে হইতেছে অ্যালকিন। তো এখানে কপার নলের মধ্য দিয়ে তাপ দিলে এখানে অ্যালকিন তৈরি হয়, CH2 CH2। এই হচ্ছে প্রসেস, কিন্তু এগুলো তোমাদের এই লেভেলে আসার কথা না। যেমন এই রিঅ্যাকশনটা তোমার কাছে হয়তো পরিচিত না, তারপরে হইতেছে এইটা তোমার কাছে পরিচিত না, বাট লিখে নাও সবাই আর কি।
ওকে, এটা অন্যভাবেও করা যেতে পারে, কিন্তু এটাও ঠিক আছে। তারপরে দেখি এইটা, দেখো এর সাথে পানি মিশাইলে বি তৈরি হয় আর এ থেকে সি তৈরি হয়। আমরা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। তুমি কি করছো, এর সাথে পানি মেশাইছো, তাহলে এর সাথে পানি মেশাইলে বি তৈরি হয় আর এখানে এ থেকে সি তৈরি হলো। এ হলো 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, এ হলো 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তো 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন হতেছে এইটা CH3 CH CH2। সি হচ্ছে পলিমার। বলছে উদ্দীপকের বি যৌগ থেকে, এই যে বি যৌগ থেকে সি প্রস্তুত করা সম্ভব কিনা সমীকরণ সহ ব্যাখ্যা করো। এখন দেখো বুঝো কিনা, আমার কাছে যদি এখানে অ্যালকিন থাকে, প্রোপিন থাকে, তার সাথে যদি পানি মেশাই, তাহলে তুমি বুঝতে পারো বি প্রোপানল তৈরি হয়। CH3 এখানে CH2, দেখো বি প্রোপানল তৈরি হয়। আর সি কি, সি হচ্ছে পলিপ্রোপিন। পলিপ্রোপিন কোনটা, পলিপ্রোপিন হচ্ছে এইটা CH2, এখানে হচ্ছে CH, দেখো এই হচ্ছে আমাদের সি। এখন বলছে বি যৌগ থেকে, মানে বি যৌগ থেকে সি প্রস্তুত করা সম্ভব কিনা। এটা কিন্তু খুবই সম্ভব। এটা কেন ইজি, কারণ দেখো এখানে কিন্তু কার্বন কমাইতে হইতেছে না, তোমাকে কার্বন কমানো লাগছেই না। আগেরটাতে কি করতে হয়েছিল, কার্বন কমানো লাগছিল। তোমাদেরকে আমি বলছিলাম না যে এখানে 2 হইলে ইজি হয়, অথবা এখানে পলিথিন না হয়ে পলিপ্রোপিন হইলে ইজি হয়। কারণ কি, কার্বন সেম রেখে আমার করতে হচ্ছে, বাট এখানে তো কার্বন সেম রাখাই আছে। তাহলে আমি কি করব, এটা থেকে এটা বানাবো। কেমনে বানাবো, এটা ইজি পিজি। CH3 এখানে হচ্ছে CH2 CH2OH। তুমি এটার সঙ্গে ডিরেক্টলি সালফিউরিক অ্যাসিড অ্যাড করো, নিরুদন অ্যাড করো, নিরুদক অ্যাড করো, তাহলে এখানে তৈরি হবে CH3 CH, এখানে CH। আগের প্রশ্ন অবশ্যই ভুল আসছে, মানে হয় এখানে তুলতে ভুল হয়েছে, না হয় ওইখানে পরীক্ষায় ভুল আসছে, এটা তৈরি হয়। এবার এটাকে পলিমারকরণ করলে এর যদি তুমি n সংখ্যক নাও, তাহলে হইতেছে, আমি হচ্ছে এই CH3 এর বাইরে দেখাই, একপাশে দেখাইলেই হয়, একই কথা। CH2, এই হচ্ছে আমাদের পলিপ্রোপেন। তোমরা জৈব যৌগের জন্য আগের বছরে আসা যে প্রশ্নগুলো ছিল সেগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, দেখবা যে একটু একটু করে সহজ লাগবে। ওকে, এবার আসি হচ্ছে কৃষিক্ষেত্রে রসায়ন। মানে বুঝতে পারছো তোমাদের এখানে আসলে 2টা চ্যাপ্টার ছিল। কি কি, একটা ছিল হইতেছে পলিমার, আমরা যেটা পড়ে ফেলছি প্রথম, জৈব যৌগ। আর হচ্ছে আমাদের কি বলে, গৃহস্থলীতে রসায়ন, পরিষ্কার পরিচ্ছন্নতার রসায়ন এবং কৃষি শিল্প ক্ষেত্রে রসায়ন। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় এখন যে টপিকগুলো তোমাদের সামনে আসবে, এটা কি তোমাদের ক্লাসে পড়ানোর টপিক বেশি নাকি নিজে পড়ার টপিক বেশি, বলো তো? কি মনে হয়? এখানে কিন্তু ভাই ম্যাক্সিমাম জিনিস হচ্ছে নিজে পড়ে নিতে হয় আর কি। তুমি যদি এই ক্লাসে জাস্ট দেখে যাও কি কি পড়তে হবে, তারপরে তুমি এগুলো নিজে পড়ে নিবা। কারণ এখন আসলে আমি তোমাকে ক্লাসে এই নিজে পড়ার জিনিসগুলো যদি পড়ায় সময় নষ্ট করি, তোমার নিজে পড়ার সময় কমে যাবে কিন্তু। তা আমি তোমাকে ধরাই দিচ্ছি কি কি পড়তে হবে, স্লাইডে তুলে দিচ্ছি কি কি পড়তে হবে, কিন্তু অবশ্যই ক্লাসের শেষে নিজে পড়ে নিবা। কৃষিক্ষেত্রে রসায়ন হতেছে একটা হচ্ছে ইউরিয়া, বুঝোই তো, আরেকটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। তো প্রথমে দেখি এখানে তুলনা কিছু। ইউরিয়া কি, ইউরিয়া হইতেছে এই যে H2NCO NH2। সবাই সংকেতটা তো মুখস্থ করবা, এই অংশটুকু ক্লাসে তুলোই না। H2NH2CO NH2 ইউরিয়া।
এখন দেখি ইউরিয়া কেমনে তৈরি হয় বা ইউরিয়া কি কাজ করে। তোমরা জানো ইউরিয়া জমিতে নাইট্রোজেনের সোর্স হিসেবে কাজ করে। দেখো ইউরিয়াকে আমরা সার হিসেবে ব্যবহার করি। জমিতে ইউরিয়া সার দেওয়া হয় যেন গাছ ইউরিয়া সার থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান নাইট্রোজেন পায়। এইটা ভয়াবহ ইম্পর্টেন্ট। কে কে জানতা যে ইউরিয়া সার জমিতে ইউরিয়া সার দেওয়ার জন্য দেওয়া হয় না, ইউরিয়া সার দেওয়া হয় হইতেছে নাইট্রোজেনের সোর্স হিসাবে। জানো সবাই? এখন যদিও এই ইউরিয়াগুলো ইউজ করে না, এগুলোতে অনেক অপচয় হয়, পানিতে ধুয়ে চলে যায়। এখন ইউজ করা হয় হচ্ছে গুটি ইউরিয়া, ন্যাপথলিনের মতো, যেন ওটা ধুয়ে চলে না যায়, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না পড়ে, এই ঝামেলাটা নাই। একটা গাছের নিচে একটা পুঁতে রাখা হয় আর কি, ঠিক আছে। এবারে সেই ইউরিয়ার ব্যবহার, উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে। উদ্ভিদ সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে না, তো কি করে, মাটিতে একটা এনজাইম থাকে ইউরেজ এনজাইম। এই ইউরেজ এনজাইম পানির সাথে মিশে কি তৈরি করে, অ্যামোনিয়াম এবং হাইড্রোক্সাইড তৈরি করে। এই অ্যামোনিয়ামটা হচ্ছে শোষণ করে। মানে দেখো গাছ কিন্তু সরাসরি নাইট্রোজেন নিতে পারে না, কিন্তু গাছ কি নেয়, আয়ন নিতে পারে, মূলের সাহায্যে মাটি থেকে আয়ন নেয়। তো তুমি ইউরিয়া সার নিলা, আমরা হচ্ছে চাল উৎপাদন করি, আমরা কি সরাসরি চাল খাই নাকি প্রসেস করে খাই? প্রসেস করে খাই না? চাল থেকে আমরা প্রথমে হতেছে ওই ধানের অংশটুকু বাদ দেই, তারপরে সেটা সিদ্ধ করি, তারপরে ভাত হিসেবে তরকারি দিয়ে খাই। ফ্যাক্ট হচ্ছে যে ইউরিয়া কিন্তু সরাসরি একেবারে ইউরিয়া হিসেবে মাটি নেয় না, মানে উদ্ভিদ নেয় না। ইউরিয়া ইউরেজ এনজাইমের সাহায্যে ভেঙে সেখান থেকে সে অ্যামোনিয়াম তৈরি করে। এই অ্যামোনিয়ামটা হচ্ছে উদ্ভিদ মাটির থেকে নেয়। এটা লিখতে হবে না, জাস্ট তুলে নাও। অ্যামোনিয়াম সালফেট, এই যে অ্যামোনিয়াম সালফেট একটা সার হিসেবে কাজ করে। এবং এটা কিভাবে কাজ করে দেখো, তোমরা কি জানো যে অ্যামোনিয়াম সালফেট একটা সল্ট, কিন্তু এটা কি অ্যাসিডিক সল্ট নাকি বেসিক সল্ট, জানো এটা? প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, ভাই এটা কিন্তু একটা অম্লীয় লবণ। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসছে, ভাই আপনি কি দেখে বুঝলেন এটা অম্লীয় লবণ? দেখো যে কোনো লবণের পজিটিভ অংশ আসে ক্ষার থেকে, এখানকার পজিটিভ অংশ অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামের ক্ষার কোনটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই লবণের সোর্স ক্ষার হইতেছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তোমরা জানো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার। আর এই লবণের সোর্স অ্যাসিড হচ্ছে সালফেট অ্যাসিড থেকে আসছে। সালফেটের অ্যাসিড কি, সেই বিখ্যাত একদম তেজি সালফিউরিক অ্যাসিড। যেহেতু অ্যাসিডটা শক্তিশালী, এই জন্য একটা অম্লীয় লবণ। তাহলে বলো তো কাঁচা বাচ্চারা, এই সার আমি দিব কখন? যখন পানি অম্লীয় হবে, মাটি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে? দেখো তো বুঝো কিনা, কমন সেন্স। Since this is an acidic salt, so we always apply the salt when the soil or the water or the environment became basic. মানে যখন মাটি বলি, পানি বলি বা গাছের আশেপাশে বেসিক হয়ে যায়, তখন সেটাকে আমরা এই সারটা দিই। বিশেষ করে পাহাড়ি এলাকায়, পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট থাকে, প্রচুর ক্যালসিয়াম কার্বনেট থাকে। ক্যালসিয়াম কার্বনেট মানে সেখানে ক্ষার থাকে অনেক। তো পাহাড়ি এলাকায় দেখা যায় জমি টমিতে আসলে খুব একটা সার হয় না, মানে ফসল টসল হয় না। কেন হয় না? কারণ জমিতে প্রচুর ক্ষার আছে। আশেপাশে যদি চুনের খনি থাকে, আশেপাশে যদি হইতেছে পাহাড় থাকে, চুনাপাথরের পাহাড় থাকে, তখন সেখানে কিন্তু খুব একটা ধান টান হয় না। তো ওই জায়গায় আমরা কি করি, অ্যামোনিয়াম সালফেট দিই। তোমরা জানো অম্লীয় হইলে চুন দিতে হয়, আর ক্ষারীয় হইলে এটা দিতে হয়, জানো কিনা? যদি মাটি বা পানি বা হচ্ছে কি বলে গাছের নিচের পরিবেশ সেটা যদি অ্যাসিডিক হয়, তখন দিতে হয় এইটা, সরি কি বলে চুন। আর যখন ক্ষারীয় হয় তখন দিতে হয় হচ্ছে এইটা। তাহলে অ্যামোনিয়াম সালফেট ক্ষারকের সাথে বিক্রিয়া করতে পারে। দেখো ক্ষারকের সাথে বিক্রিয়া করে কারণ ও নিজে হচ্ছে অ্যাসিড। কাজে মাটিতে ক্ষারকের পরিমাণ বেড়ে গেলে অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করা হয়। এই কথা কাজে মিল আছে? হুজুররা মাঝে মধ্যে ওয়াজ করে বলে ঠিক কিনা? তো তোমরা বলো ঠিক কিনা, বুঝছো কিনা? হুজুররা ওয়াজ করার পরে সাপোর্ট চায় আর কি, অডিয়েন্সের সাপোর্ট চায়, বলেন ঠিক কিনা। সবাই একসাথে বলে ঠিক। তো তোমরা বলো ঠিক কিনা? ঠিক তো? এটা উদ্ভিদ প্রয়োজনীয় পুষ্টি উপাদান, এ থেকে নাইট্রোজেন সালফারও নেয়। সো নাইট্রোজেন সালফার তো নেই, আর মাটি যদি বেসিক হয়ে যায় তখন সে মাটির বেসিসিটি কমায় দেয়, উপযুক্ত পরিবেশ তৈরি করে। কৃষি দ্রব্যে ক্যালসিয়াম কার্বাইড, তোমরা জানো কার্বাইড দিয়ে কি করে? কার্বাইড দিয়ে ফল পাকায়, তাই না? কলা পাকায়, টমেটো পাকায়। তো এটা পড়ে নিবা যে কার্বাইড স্প্রে করে দিয়ে সেখানে ফল টল কি পাকায়, এটা উচিত না। তারপর হচ্ছে ভিনেগার, খাদ্য লবণ, বরফ। ভিনেগার ডাম্মু কি বানায়? ভিনেগার ডাম্মু আচার বানায়, দেখছি আচার, জলপাইয়ের আচার, তেঁতুলের আচার, চালতার আচার, দেখবা সেগুলো সব ভিনেগার থাকে। তারপর হচ্ছে খাদ্য লবণ, এই নোনা ইলিশ দেখছো কেউ রাস্তায় বিক্রি করে? নোনা ইলিশ
নোনা ইলিশ হইতেছে ইলিশ মাছ ফেড়ে ফেড়ে তারপরে হইতেছে লবণ দিয়ে রেখে দেয়। আবার এখন না হয় সব বাসায় ফ্রিজ আছে, অনেক বাসায় আগে ফ্রিজ ছিল না, তখন আব্বু যদি সন্ধ্যার সময় কিছু কিনে নিয়ে আসতো মাছ টাছ, আম্মু কিন্তু লবণ দিয়ে রেখে দিত। তারপর হচ্ছে বরফ, বরফ দিয়েও তো আসলে খাদ্য সংরক্ষণ করা হয়, তাই না? ফুড প্রিজারভেটিভ, ফুড প্রিজারভেটিভ কি কি, যারা যারা ফুড সংরক্ষণে ব্যবহৃত হয়, এখানে কিছু পারমিটেড, যেগুলো আমরা ব্যবহার করতে পারি, নাম লিখে আছে পড়ে নিবা। এর মধ্যে কিন্তু নাই, কি বলে, ফরমালিন নাই। তো ফরমালিন কিন্তু অনুমোদিত ফুড প্রিজারভেটিভ না, এটা মোটেও অনুমোদিত না, এটা আমরা ইউজ করি অবৈধভাবে। লবণের সংকেত কোনটা, এখানে অনেক প্রশ্ন আছে। তারপর হচ্ছে খাদ্য লবণ নিয়ে, সমুদ্রের কিভাবে খাদ্য লবণ তৈরি করে এগুলো তোমরা জানো। বেকিং পাউডার, বিক্রিয়াগুলো পড়ে নিবা। ওকে, আমি আসলে সিরকা বা ভিনেগার কেমনে তৈরি করে দেখতে। আচ্ছা, এই যে অ্যালকোহলকে তুমি যদি জারিত করো অ্যাসিড তৈরি হয়। তোমাদেরকে এই বিক্রিয়াটা কিছুক্ষণ আগে আমি দেখাইছি, চলো দেখাই দিব, জাস্ট কিছুক্ষণ আগে দেখাইছি তোমাকে। ওই যে একটা প্রশ্ন বলছিলাম না তোমাদের আসবে না, সেখানে তোমাদেরকে দেখাইছি। দেখো, এই হচ্ছে অ্যালকোহল, তাকে জারণ করলা, সেখানে অ্যাসিড তৈরি হলো, আমি দেখাইছি অন্য জারক দিয়ে, কিন্তু এইখানে আবার একটা অন্য জারক ইউজ করছে। অ্যাসিডেবেটের জারক ইউজ করছে, কিন্তু দিন শেষে একই ঘটনা ঘটলো। কি হয়েছে, তুমি অ্যালকোহলকে জারণ করলে সেখানে অ্যাসিড পাচ্ছ, এই অ্যাসিডকে তুমি যদি হচ্ছে 6 থেকে 10% দ্রবণ তৈরি করো, সেখানে ভিনেগার তৈরি হয়। ওকে, খাদ্য সংরক্ষণে ভিনেগারের প্রক্রিয়া ও ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না, সেগুলো আমরা জানি। কোমল পানীয়র মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে, সেই কার্বন ডাই অক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড থাকে। এই জন্য হইতেছে কোমল পানীয়র গ্লাস খুললেই ফুস করে গ্যাস বের হয় আর কি। কি গ্যাস বের হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়। ওকে, সো আমি আসলে তোমাদেরকে আর সময় নষ্ট করবো না, আসলে কিছু প্রশ্ন এখানে আছে, সবাই নিজে নিজে প্র্যাকটিস করে নিবা। আমি কেন আসলে তোমাকে, দেখো সাবান টাবান অনেক কিছু আছে, কেন তোমাদের সময় নষ্ট করবো না এখানে, এই জিনিসগুলো টয়লেট ক্লিনার কেমনে আসলে প্রস্তুত করে, যে রিয়াকশন গুলো আছে সেগুলো তোমাদেরকে পড়ে নিব। কেউ আবার বললো না যে শাওন ভাইয়া পড়ায়নি এগুলো ক্লাসে, এই জিনিসগুলো নিজেকে পড়ে নিতে হয়। নিজে না পড়ে নিলে এই রিয়াকশন গুলো তুমি যদি হচ্ছে, আমি তোমাকে এখানে বুঝাই দিই, এন্ড অফ দ্য ডে, যে লরাইল অ্যালকোহল সালফোনেট কি থাকে, সোডিয়াম বেনজোয়েট কি থাকে, এই জিনিসগুলো তুমি আসলে নিজেকেই শিখতে হবে। তা আমি বলবো তোমরা ক্লাসে এই সময়টুকু নষ্ট না করে আধা ঘন্টা এই স্লাইডটা চোখ বোলাবা, বইয়ের চ্যাপ্টারটা চোখ বোলাবা। এই চোখ বোলাবো তো ভাই, আজকে শেষ ক্লাস কিন্তু কেমিস্ট্রির। তো শেষ ক্লাস মানে হতেছে এন্ড অফ দ্য ডে, এক্সামের আগে তোমাকেই পড়তে হবে। সাজেশন আমরা দিব, সমস্যা নেই, সাজেশন পরীক্ষার আগে দিব, কিন্তু এখন তোমাদেরকে তো পড়তে হবে। তো আমাদের জীবনে রসায়ন যে কাহিনীটা আছে, সেখানে যাই বলি না কেন, এই অংশটুকু একেবারে ঠাডা মুখস্থ করার মতো না, এই অংশটুকু নিজেকে পড়ে নেওয়ার জিনিস। এই চ্যাপ্টারটা পুরোটাই গল্পের মতো। তা আমি তোমাদেরকে বলবো যে এখান থেকে প্রশ্ন কম আসে সত্যি কথা, কিন্তু একটু গল্পের মতো পড়ে নিতে হবে। কে কে পড়ে নিবা একটু কমেন্ট করো। আর তোমাদের সাথে আজকে হচ্ছে এটা কেমিস্ট্রিতে আমাদের লাস্ট ক্লাস। তো পরীক্ষার আগে হয়তো দেখা হবে, কিন্তু এরকম ক্লাসরুমে আর তোমাদের কলেজের আগে দেখা হচ্ছে না। তো তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে আর কলেজে। আর তোমাদের মধ্যে যারা A+ পাবা, তাদের সঙ্গে বিভিন্ন জায়গায়, জানো তো, শিখো তোমাদের সেলিব্রেশনে ডাকবে, জানো এটা? তো যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ, হয়তো ওই রকম কোনো একটা সেলিব্রেশনে তোমাদের সঙ্গে দেখা হবে। SSC পরীক্ষা দিবা, তারপরে দেখবা GPA 5 পাবা, তোমরা আসবা, আন্টিরা আসবে, আঙ্কেলরা আসবে, তো কোনো একটা সেলিব্রেশনে দেখবা যে আমি চলে গেছি, আমার সঙ্গে দেখা হচ্ছে, আমি তোমাদের সঙ্গে সেলফি টেলফি তুলতেছি। তো ইনশাল্লাহ কোনোদিন একসাথে সেলফি তোলা হবে। আর আমি আর আধা ঘন্টা সময় লেন্দি করছি না, কারণ তোমাদের নিজে পড়ার জিনিস। তো অনেক কিছু কিন্তু আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি। এই যে দেখো, অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের কুফল, তারপরে হচ্ছে স্নো ক্রিম কেমনে পিএইচ কত রাখতে হয়, সতর্কতা কি কি, মানে মুখের কোনো ক্ষয়ক্ষতি যেন নাটা হয় আর কি, ব্লিচিং পাউডারের কি সমস্যা, এগুলো একটু পড়ে নেওয়ার জিনিস। ওকে, তাহলে ঠিক আছে ভাইয়া, আমি আজকে লেন্দি করছি না, তোমাদের জন্য অনেকগুলো স্লাইড, অনেকগুলো প্রশ্ন আমি এখানে রেখে দিচ্ছি। কেন? জাস্ট বিকজ ইউ ক্যান প্র্যাকটিস, তুমি যেন প্র্যাকটিস করতে পারো আর কি। তো এই ক্লাসের মাধ্যমে আমাদের রসায়নের সকল ক্লাসের পরিসমাপ্তি ঘটলো। ওকে, তো এটা স্ক্রিনশট নাও, শেষ ক্লাসের একটা স্মৃতি থাকুক। শোভন আর শিশির আমাদের সাথে নাই, কিন্তু না থেকেও ছবির মাধ্যমে আছে, আমাদের হৃদয়ে আছে। আমরা ওই দুজনকে স্মরণ করছি যারা তোমাদের সাথে ছিল। শিখো শিখো সমস্ত
স্টাফ যারা ছিল তারাও তোমাদের এই কোর্সটা কমপ্লিট করার জন্য কাজ করছে, ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে। আর আমাদের সবার দোয়া তোমাদের জন্য আছে। তো পরীক্ষার আগে দেখবা যে তোমাদের যখন যেটা দরকার আমরা তখন সেটা প্রোভাইড করব। তোমাদের সাজেশন বলো, গাইডলাইন বলো, প্রথম পরীক্ষার আগে কি করতে হয় সবই তো থাকছে। ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়া, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।